ইসলামী ঢাকা জেলা শাখার সম্মানিত আমির জনাব মৌলানা দেওয়ার হুসাইন, মঞ্চে বসা আমার রাজনৈতিক প্রিয় সহকর্মী, আজকের এই জনসভার বিশেষ অতিথি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, 11 দল অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে বসা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধাবৃন্দ, মা এবং বোনেরা, প্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই জাতি 2024 সালের 1 আগস্ট চিন্তাও করেনি 2026 সালের 31শে জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারব। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ চোখ চোখ রক্ত আর গাড়ি গাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির সর্বরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। 3 নয় 7 নয় মাস নয় বছরের পর বছর আপনজনরা জানতে না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইডের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই টাকা, ওখানে পেশা, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সব কিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে। সেখানে আয়না করে একটা প্রতীকী প্রকার সেখানে নামিয়ে রাখা হয়েছে। সময় দ্বারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো চিহ্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা দেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, এই জাদুঘরটা দেখলে তার অনেক দিকই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই বোনেরা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। যারা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায়। আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না, তারা মানুষকে কষ্ট দেয়। এত নির্যাতন, এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে, যার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসাবশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই, কোথায় কিভাবে মেরে খালে বিয়ে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেতৃত্বের বাড়িঘর বোন দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যখন আমাদের বুকের সন্তান, আমাদের গর্বের সন্তান, আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, তার বিনিময়ে আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে জাতিকে মুক্ত দিলেন। আমরা মিছিল করলাম না, উচ্ছ্বাস প্রকাশ করলাম না, কারোর কোনো প্রতিশোধ নিলাম না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সেজদায় পড়ে গেলাম। আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন, আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব।
কর্মীদেরকে অনুরোধ জানালাম, আপনারা শান্ত থাকুন। জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন। আপনারা সাক্ষী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ, তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। দিনে দিয়েছে, দুপুরে দিয়েছে, রাতে দিয়েছে, বিশ্রাম নেয় নাই। কেন? আমরা এই দেশকে ভালোবাসি। বেশি সরকারের সভাপতি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় দিলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আল্লাহর অশেষ মেহেরবানি, 5 লক্ষ নয়, 5,000 নয়, 500 নয়, 5 জন নয়, 2 দিনে খুন হয় নাই। কারণ তারা এদেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না। কিন্তু তারা আমার বলতে দেশবাসী আমার উন্মুখ নাই, কোনো মুখ নাই, আপনারাই আমার সব কিছু। তাদেরকে যদি প্রশ্ন করা হতো নাই কেন, আপনার ছেলে কোথায়, মেয়ে কোথায়, একটু জবাব দেন। তারা সেই দেশে তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত নিয়ে বাংলাদেশে পরে খেলা করেছেন, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রেট, এরা প্রতারক, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো না গান্ধীকে ডাকতে দিত না। আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সেই শীতলতার বুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে গিয়ে ঢুকে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারোর সাথে আমার জমাট বাঁধা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কাউকে আবার টুকরা টুকরা করে মাছের ঘোড়াকে পরিণত করা হয়েছে। তারা ফিরে আসবে না, মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি, তাদের চোখের কোণায় পানি দেখি নাই, রক্তের ফোঁটা দেখেছি। রক্তের ফোঁটাগুলো ছিল তাদের আপনজন প্রিয়জনের, যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এসব গেল এক দল। আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো, বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে? যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে? আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে? যদি সে চলে যায়, যদি তাকে খুন করা হয়, আমার কলিজার টুকরা, আমার নারী ছাড়া ঘর, তার কবরটা একটু দেখিয়ে দাও। হাত দিয়ে তার